আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো আছো আশা করি। মনটা কিছুটা খারাপ হতে পারে, স্কুলে যেতে পারছো না, কিন্তু আমি নিশ্চিত তোমরা বাড়িতে বসে খুব ভালোভাবে পড়াশোনা করছো এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার খুবই ভালো লেগেছে, আমরা কিছু ফোন কল পেয়েছিলাম যে স্যার ক্লাসটা আবার কবে চালু হবে, এবং প্রত্যেক আমি যারা যারা অনলাইন ক্লাস নিয়েছিলেন শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে জেনেছি তোমাদের এত আগ্রহ এই বিষয়ে। সেই আগ্রহের জোরেই বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং আমরা তোমাদের সামনে আবার চলে আসলাম। আমাদের অনলাইন ক্লাস আবার আজকে থেকে চালু হয়ে গেল। তোমাদের সঙ্গে সরাসরি কথা বলতে আমরা এখানে প্রস্তুত। তো যাই হোক, আমাদের দ্যাট ইজ সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল লাইফ এই বিষয়ে আমরা গতদিন যে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম ভারতীয় সাংবিধানিক ব্যবস্থাপনা, ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্য সমূহ এবং একটা দেশের জন্য সংবিধান কতটা প্রয়োজন সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এখানে একটু জাস্ট রিকল করার জন্য, তোমাদের পড়াশোনাটাকে একটু ব্রাশ আপ করে নেওয়ার জন্য আমরা একটু রিকল করছি, সেই অধ্যায়ে যাচ্ছি এবং তার সঙ্গে আমাদের বর্তমান আলোচনার কি সম্পর্ক সেটাও আমরা স্থাপন করার চেষ্টা করছি। তো আমরা গতদিন দেখেছিলাম যে কোনো দেশের জন্য সংবিধান কতটা প্রয়োজন। সেই সংবিধানের প্রয়োজনীয়তার মধ্যে প্রথমেই যে কথাটা আসে, আমরা যদি ভারতীয় সংবিধানের উদাহরণ হিসেবে ধরি তখন দেখতে পাই যে 5টি শব্দ, আমরা এটা আলোচনা করেছিলাম যে 5টি শব্দ দিয়ে একটা দেশের প্রকৃতিকে ব্যাখ্যা করা হচ্ছে। যে একটা দেশের জন্য সংবিধান কতটা প্রয়োজন, প্রথমেই যে প্রশ্নটা উত্তরটা আসবে সেটা হচ্ছে যে একটা দেশের গতি প্রকৃতি নির্ধারণের জন্য হোয়াট টাইপ অফ কান্ট্রি ইট উইল বি, what type of country it should be, it is decided by the constitution। মানে সংবিধান নির্ধারণ করে দেবে দেশটা কেমন হবে। তার মধ্যে আমরা দেখেছি ভারতীয় সংবিধানের উদাহরণ হিসেবে আমরা ধরেছিলাম যে এখানে 5টা শব্দ রয়েছে যেগুলোকে বলা হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই 5টা শব্দ যেটা আমাদের সংবিধানের প্রস্তাবনায় রয়েছে আমাদের ভারতীয় সংবিধানের, সেই এই 5টা শব্দ দিয়ে ভারতবর্ষকে ব্যাখ্যা করা হচ্ছে। মানে তোমার দেশটা কেমন হবে এই 5টা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কি বলতে হবে? ইন্ডিয়া ইজ সভরিন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। So these 5 words are enough to explain the nature of our country, that is our motherland, India. Okay, তার মধ্যে আমরা যেহেতু এগুলো আলোচনা করে ফেলেছি, আজকে আমরা একটা বিষয় এখান থেকে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে ধর্ম নিরপেক্ষ বা সেকুলার। কেন কি আমাদের যে দ্বিতীয় অধ্যায় পলিটিক্যাল এন্ড সোশিয়াল লাইফ বা আমাদের যে পৌরজীবন বিষয়ের দ্বিতীয় অধ্যায় যেটা, সেটার যে শিরোনাম সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে ধারণা। এখন এই যে পুরোটা বিষয়, এটা সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা প্রথমে কি করে নেব? আমরা প্রথমে চ্যাপ্টারটাকে কিছু ভাগে ভাগ করে নেব। উই শ্যাল ডিভাইড দ্য চ্যাপ্টার ইনটু সার্টেন সেগমেন্টস। আমরা প্রথমত দেখব সেখানে কি আলোচনা করব। এই ধর্ম নিরপেক্ষতার বিষয়ে আলোচনাটা বুঝতে গেলে প্রথমেই দেখতে হবে যে পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন দেশে যে ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় মৌলবাদ রয়েছে, তো সেটা কিভাবে দেশের উন্নতিতে বাধা সৃষ্টি করেছে সেটা আমরা প্রথমত দেখব। দ্বিতীয় পর্যায়ে দেখব যে সামগ্রিক অর্থে ধর্ম নিরপেক্ষতা বিষয়টি কি। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ দূরত্ব কেন বজায় রাখা প্রয়োজন। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, হোয়াট আর দ্য বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম, সেটা আমরা দেখব তার পরবর্তী পর্যায়ে। এরপরে থাকবে ভারতের সরকার, ভারতের গণতান্ত্রিক সরকার ধর্ম নিরপেক্ষতা অর্জনের জন্য কি কি পদক্ষেপ নিয়ে থাকেন বা সাংবিধানিক ব্যবস্থাপনা সেখানে কি রয়েছে, এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তার পাশাপাশি আমরা দেখব যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা এবং অন্যান্য দেশের ধর্মনিরপেক্ষতার মধ্যে কোথায় মিল রয়েছে, কোথায় বেমিল রয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান সেকুলারিজম অ্যান্ড দ্য সেকুলারিজম প্র্যাকটিসড ইন আদার কান্ট্রিজ, এই বিষয়টাও আমরা আজকে দেখব। এরপরও আরো কিছু বাস্তবিক উদাহরণ নিয়ে আমরা দেখব। তো যাই হোক, আর সময় থাকলে আমরা অবশ্যই কিছু প্রশ্নের উত্তর নিয়েও আমরা আলোচনা করব। প্রথমত আমরা দেখে নিই যে ধর্মীয় মৌলবাদ এবং যেটা বলা হচ্ছে যে ধর্মীয় বিদ্বেষের কারণে বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে যে একটা উন্নতির পথে বাধা সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখে নিই। যে ধর্মীয় মৌলবাদ এই বিষয়টা কি, ধর্মীয় মৌলবাদ এবং বিদ্বেষ
এই বিষয়টা আমরা একটু দেখে নিই। যেমন ধরো একটা বাস্তবিক উদাহরণ হিসেবে আমরা ধরছি, মনে করো কোনো একজন ব্যক্তি হিন্দু বা মুসলিম, তিনি ইসলাম ধর্ম বা হিন্দু ধর্মের তিনি ফলোয়ার, তিনি মানে যে কোনো একটা ধর্মকে এখান থেকে ফলো করেন ধরে নাও। এখন তিনি আমেরিকাতে বসবাস করছেন, আমেরিকাতে থাকছেন, সেখানে হয়তো তিনি স্থায়ী বাসিন্দা। কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি সেখানকার মৌলবাদী খ্রিস্টানরা, সেটার একটা মেজরিটি রিলিজিয়ন অফ ইউএসএ ইজ খ্রিস্টানিটি, ওকে, সবাই জানো যে সেখানকার একটি প্রধান ধর্ম হলো খ্রিস্টান, ঠিক আছে, খ্রিস্টানিটি যেটাকে বলা হয়। তো তিনি যে ধর্মাবলম্বী বিশ্বাসী এবং তিনি যে অঞ্চলে বসবাস করছেন সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকদের প্রাধান্য বেশি থাকায় তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে অপমানিত, নির্যাতিত বা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তখন একটু ভাবো যে তার মনের মধ্যে কিরকম একটা ভাব সৃষ্টি হতে পারে, তিনি কি ভাবতে পারেন বিষয়টা নিয়ে। হ্যাঁ, তার মনের মধ্যে দুটো দিক আসতে পারে, দুভাবে তিনি এর বিরোধিতা করতে পারেন। তিনি হয়তো বলতে পারেন যে আমি অন্য ধর্মাবলম্বী বলে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকায় আমাকে এভাবে ব্যতিব্যস্ত করা হচ্ছে, আমাকে এভাবে ডিসক্রিমিনেট করা হচ্ছে। তো এখন যে সকল দেশে হিন্দু বা মুসলমান ধর্মাবলম্বী লোকদের প্রাধান্য রয়েছে বা সংখ্যাগরিষ্ঠ রয়েছে, সেখানেও খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর অত্যাচার করা হোক, হয়তো তার মনের মধ্যে এরকম একটা ভাব আসতেই পারে। অথবা তিনি আরেকভাবে এর বিরুদ্ধাচরণ করতে পারেন, তিনি ভাবতে পারেন যে ইউএসএ ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা তো একটি গণতান্ত্রিক দেশ, তাহলে সেখানে আমি কেন না সমান অধিকার ভোগ করব, কেন আমার বিরুদ্ধে এরকম বিরুদ্ধ আচরণ করা যাচ্ছে। তো তিনি হয়তো এর বিরুদ্ধে সরকারি ব্যবস্থাপনার কাছে প্রতিবাদ জানাতে গেলেন, ঠিক আছে, কিন্তু হয়তো দেখা গেল সরকারি ব্যবস্থাপনা তাকে বলে দিল যে ইউ হ্যাভ টু লিভ দ্য কান্ট্রি, তুমি এই দেশ ছেড়ে চলে যাও, তুমি যদি এখানে অ্যাডজাস্ট করতে না পারো, ইফ ইউ ক্যানট টলারেট, ইউ লিভ দ্য কান্ট্রি, এমনও হতে পারে। আচ্ছা, এই গেল ইউএস এর কথা। এখন আরো বাস্তবিক উদাহরণ ধরো, যেমন মনে করো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে জার্মানিতে হিটলারের শাসনকালে, ঠিক আছে, জার্মানিতে যখন হিটলার, তোমরা নিশ্চয়ই নামটা শুনে থাকবে, জার্মানিতে হিটলার যখন শাসন করতেন তখন সেখানে তার একটা যে ধারণা ছিল যে জার্মানরাই হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি, বিকজ দে আর দ্য ক্যারিয়ার অফ পিওর আরিয়ান ব্লাড, মানে আর্য রক্তের বহনকারী তারা। তো এখানে শুধু জার্মানরাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। তো সেখানে যে আরো ইহুদিরা রয়েছে, অন্যান্য জাতিগোষ্ঠীর লোকরা রয়েছে, তাদের সেখানে চরম নির্যাতন সহ্য করতে হতো। এমনকি তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্প বলা হয় এগুলিকে, সেখানেতে নিয়ে বা গ্যাস চেম্বার এসবের মধ্যে নিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল। হাজার হাজার ইহুদিদের হত্যা করা হয়েছে, তাদের উপর অত্যাচার চালানো হয়েছে। তোমরা আগামী বছর ক্লাস 9 এগুলো পড়বে। তো এই গেল আরেকটা উদাহরণ। আরো ধরে রাখো ঠিক তার বিপরীত চিত্র আমরা কোথায় দেখতে পাই, যেমন ইসরায়েলে, ঠিক আছে। আমরা যদি ইসরায়েলের উদাহরণটা ধরি, সেখানে দেখা যায় ইসরায়েল দেশে কি হচ্ছে, সেখানে আবার ইহুদিদের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েলে ইহুদিদের প্রাধান্য রয়েছে। ব্যাপারটা কি, সেখানে যেহেতু ইহুদি ধর্মাবলম্বী লোকদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তো সেখানে আবার অন্যান্য মুসলিম বা অন্যান্য খ্রিস্টান যেসব অন্যান্য ধর্মাবলম্বী লোকরা রয়েছেন, সেখানে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, ঠিক আছে। আবার দেখবে তোমরা সৌদি আরবে, তোমরা নিশ্চয়ই যথেষ্ট বড় হয়েছে, জানো, খবরাখবর দেখো, তাহলে বুঝতে পারবে সৌদি আরবে যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা অন্যান্য যারা সংখ্যালঘিষ্ঠ ধর্মাবলম্বী লোকরা রয়েছে, তাদের কোনো পাবলিক প্লেসে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে তারা সমবেত হওয়ার অধিকার সাধারণত তারা পায় না। তো এই যে বিভিন্ন ধরনের ধর্মীয় বিদ্বেষ বা ধর্মীয় মৌলবাদ ব্যাপারটা দেখলাম, এটা কি, এটা হচ্ছে যে আমার যেটা ধর্ম সেটাই হচ্ছে সবচেয়ে ভালো, আর অন্য ধর্মের কোনো গুরুত্ব নেই, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এটা গণতান্ত্রিক দেশের পক্ষে উচিত নয়। সেটা আমরা দেখলাম যে এতে কি করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভেঙে পড়তে পারে। এখন আমরা দেখি যে এই যে আমরা ধর্মীয় মৌলবাদ বা ধর্মীয় বিদ্বেষ, যা থেকে বিদ্বেষ সৃষ্টি হয়, তার বিরুদ্ধে বাঁচার জন্য যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যে আমাদের আজকের আলোচনার বিষয় ধর্মনিরপেক্ষতা। সেটাকে রক্ষা করতে গিয়ে যে বিষয়টা রয়েছে সাংবিধানিক ব্যবস্থাপনা, সেখানে আমরা বলবো যে প্রথমত রয়েছে রক্ষা কবচ হিসাবে রয়েছে মৌলিক অধিকার। রক্ষা কবচ হিসেবে রয়েছে সেখানে মৌলিক অধিকার রয়েছে। এটার কাজ কি হবে, এই মৌলিক অধিকার কি করবে? এই মৌলিক অধিকারের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার
ক্ষমতার অপপ্রয়োগ রোধ করবে। অপপ্রয়োগ রোধ করবে জিনিসটা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে রয়েছে মৌলিক অধিকার, সাংবিধানিক ব্যবস্থাপনায় মৌলিক অধিকারের মধ্যেই ধর্মীয় নিরপেক্ষতার বিষয়টি রয়েছে, এবং তার মাধ্যমে যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষমতার অপপ্রয়োগ করা হয় সেটাকে রোধ করা হবে। দ্বিতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও ধর্মের মধ্যে দূরত্ব বজায় রাখা। ধর্মীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই দুয়ের মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ দূরত্ব বজায় রাখা, এটি হচ্ছে ধর্মনিরপেক্ষতার আরেকটি বিষয়। তৃতীয় আরেকটি বিষয় রয়েছে এই ধর্মনিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে, তৃতীয় আরেকটি বিষয় রয়েছে, সে বিষয়টিকে আমরা বলবো যে এটা সাংবিধানিকভাবে স্বীকৃত যে ধর্মাচরণ করার অধিকার। এই কথাটার মানে হলো যে প্রত্যেকটা ধর্ম একটা নিজস্ব বিষয়, তো ব্যক্তি তার মতো করে ধর্মাচরণ করতে পারবেন, এখানে রাষ্ট্র কোনো কিছু চাপিয়ে দেবে না বা কোনো কিছু হরণ করবে না। এই বিষয়টার মধ্যে দিয়েই ধর্মীয় নিরপেক্ষতা রক্ষিত হচ্ছে আমরা বলতে পারি। এখন আমরা এই যে তিনটা বিষয় বললাম তার মধ্যে যে আরেকটা বিষয়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, যেটা যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে যে সামঞ্জস্যপূর্ণ দূরত্ব, সেটা আমরা দেখিনি কিভাবে সেটা রক্ষা করা হয়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ও ধর্মীয় রীতিনীতির মধ্যে বা ধর্মীয় আচরণ এর মধ্যে যে দূরত্বটা বজায় রাখা যাবে সেটা কিভাবে করা হবে। প্রথম কথাই হলো এই বিষয়ে, প্রথম কথাই যে জিনিসটা আসবে সেটা হলো গিয়ে যে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র শাসন। আমরা জানি পৃথিবীর প্রতিটি দেশই গণতান্ত্রিক দেশ এখন বর্তমান সময়ে। তাহলে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র শাসন করতে গেলে, গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র শাসন করতে হলে সেখানে আরেকটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা কি? সাম্য। আমরা কি জানি? গণতন্ত্র এবং সাম্য হাত ধরাধরি করে চলে। ডেমোক্রেসি অ্যান্ড ইকুয়ালিটি গো হ্যান্ডস ইন হ্যান্ডস। তো এই ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য, সেটা ধর্মীয় হোক বা জাতিগত হোক বা জন্মস্থান ভিত্তিক হোক, বর্ণগত হোক, সে ধরনের কোন ধরনের পার্থক্য সেখানে করা যাবে না। তাহলে গণতান্ত্রিক উপায়ে রাষ্ট্র শাসন করতে গিয়ে যে জিনিসটা দেখতে হবে যে এখানে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে না। তো দ্বিতীয়ত যে ব্যবস্থাটা, মানে এই দূরত্ব, যে ধর্মীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্যে দূরত্ব বজায় রাখতে গিয়ে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য এসবের কারণে কি হয়েছে, পৃথিবীর বহু দেশে বিভিন্ন ধর্মীয় লোকরা বসবাস করছেন। এমন তো নয় যে একটি দেশের ভিতরে শুধু একই ধর্মাবলম্বী লোকরা রয়েছেন, তা তো নয়। তো একই দেশে বিভিন্ন ধর্মাবলম্বী লোকরা আসা যাওয়া করছেন, স্থায়ীভাবে বসতি স্থাপন করছেন। হ্যাঁ, এই যে ইন্টারমিংলিং, যে মিশ্রণটা যেটা হচ্ছে, তো সেটা খুব স্বাভাবিক বিষয় বর্তমান সময়ে। ঠিক আছে, তো তাতে এর মধ্যে কি হতে পারে যে কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর প্রাধান্য থাকতেই পারে। কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর প্রাধান্য সেখানে থাকতেই পারে। এমন তো নয় যে দেশে বিভিন্ন ধর্মাবলম্বী লোকরা রয়েছেন সেখানে সকল ধর্মের লোকেরা সমানভাবে ভাগ করে আছে, সমান সংখ্যায় রয়েছে, তা তো হতে পারে না। তাহলে কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর লোকরা সে দেশে বেশি সংখ্যায় থাকতেই পারে। এবং পাশাপাশি তাহলে কি হবে, পাশাপাশি যারা থাকবে, পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় সেখানে থাকবে, সংখ্যালঘু সম্প্রদায়েরও সেখানে থাকবে। তখন সেই ক্ষেত্রে যদি ধরে নেওয়া যাক যে কোনো একটা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠীর হাতে যদি শাসন ক্ষমতা আসে, তাহলে সেই ক্ষেত্রে যারা সংখ্যালঘু রয়েছে, অন্যান্য ধর্মাবলম্বী লোকরা রয়েছে, তাহলে তারা হয়তো ভাবতে পারে যে
উই আর বিং ডিসক্রিমিনেটেড, হয়তো তারা নিজেদেরকে অসহায় ভাবতে পারে বা তাদের প্রতি অন্যায়মূলক আচরণ হচ্ছে এরকম ভাবতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সরকার সদা জাগ্রত। ঠিক আছে, যে একটা গণতান্ত্রিক দেশের সরকার সর্বদাই এই বিষয়ে সচেতন, যে এই বিষয়ে যাতে কোনো ধরনের ধর্মীয় বিষয়ে যাতে কোনো ধরনের যে ডিসক্রিমিনেশন, যে ভেদাভেদ, সেটা যেন না করা হয়ে থাকে। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে ধর্মীয় ব্যবস্থাপনা এবং সরকারি শাসন ব্যবস্থা, তার মধ্যে যে একটা সামঞ্জস্যপূর্ণ দূরত্ব বজায় রাখতে হবে। এরপরে আমরা এই যে দূরত্ব বজায়, এটার আরো একটি কারণ রয়েছে, সেই জিনিসটা আমরা দেখব। সেটা কি, তোমরা নিশ্চয়ই ক্লাস 6-এ পড়ে থাকবে বৌদ্ধ ধর্ম প্রচার এবং জৈন ধর্মের প্রচার প্রসার, এসব বিষয় নিশ্চয়ই পড়ে থাকবে তোমরা। তো এই বিষয়টা কেন হয়েছিল সে বিষয়ে তোমরা মনে আছে নিশ্চয়ই, আশা করি কিছুটা হলে মনে থাকবে। তো এই যে বৌদ্ধ ধর্ম যে প্রচার প্রসার পেল বা জৈন ধর্ম প্রচার প্রসার পেল, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তৎকালীন সময়ে, সেই প্রাচীনকালে তৎকালীন যে ধর্মীয় ব্যবস্থাপনা, সেখানে বিভিন্ন ধরনের জটিলতা, মানে জটিল ধর্ম পদ্ধতি সৃষ্টি হয়েছিল। হয়তো ইচ্ছাকৃতভাবে সেটা করা হয়েছিল যাতে সকল জাতির মানুষেরা, তোমরা জানো যে সমাজ ব্যবস্থায় বিভিন্ন যে শ্রেণী বিভাগ, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে শ্রেণী বিভাগগুলি ছিল, তো এই ধর্মাচরণ সবার জন্য ছিল না। তো তথাকথিত উচ্চ বর্ণের বা যারা উচ্চ বংশের যারা, তাদের মধ্যেই ধর্মাচরণ প্রক্রিয়াটা সীমিত ছিল। তো যখন এভাবে দিনে 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 মানুষের মধ্যে বিক্ষোভ বিদ্বেষ বাড়তে শুরু করলো, তখন দেখা গেল যে বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম বা এই সকল ধর্মের প্রচার প্রসার শুরু হয়ে গেল। তো যে জিনিসটা বলছি, যে এখানে যে ধর্মীয় ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনার দূরত্ব রাখার আরো একটা কারণ হলো যে জিনিসটা আমরা বলছিলাম এখানে, যে মানুষ কি করতে পারে, মানুষ তার নিজস্ব ধর্ম ত্যাগ করতে পারে। মানুষ তার নিজস্ব ধর্ম ত্যাগ করে অন্য ধর্মও গ্রহণ করতে পারে। ঠিক আছে, ধর্মত্যাগ, ধর্ম গ্রহণ করা, বা যেটাকে বলা হচ্ছে ধর্ম পরিবর্তন করা, এবং আরো একটা বিষয় রয়েছে যে ভিন্নভাবে ব্যাখ্যা করা। ভিন্নভাবে ব্যাখ্যা করে, এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। যেটা বললাম যে কোনো ব্যক্তি তার নিজস্ব ধর্মীয় আচরণ বা জটিলতার কারণে বা যে কোনো কারণে হয়তো তার নিজস্ব ধর্ম ভালো না লাগতেই পারে, তখন তিনি কি করতে পারেন, তার ধর্ম পরিত্যাগ করতে পারেন। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কখনোই তাকে জোর করে বলতে পারবে না যে তুমি তোমার ধর্ম পরিবর্তন করতে পারবে না, বা তোমাকে ওই ধর্মটা গ্রহণ করতে হবে। ঠিক আছে, এমন ধরনের কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করতে পারে না গণতান্ত্রিক সরকার। তাহলে তিনি কি করতে পারেন, তিনি তার নিজস্ব ধর্ম ছেড়ে দিয়ে অন্য একটা ধর্ম তিনি গ্রহণ করতে পারেন, যে ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে যে বিষয়টা আসছে। আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ভিন্নভাবে ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে, ভিন্নভাবে ব্যাখ্যা করার অধিকার রয়েছে। এই ভিন্নভাবে ব্যাখ্যা করার বিষয়টা কি? হ্যাঁ, এই বিষয়ে বলতে গেলে আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে অস্পৃশ্যতা সম্পর্কে আমাদের কথা বলতে হয়। তোমরা নিশ্চয়ই জানো যে অতি প্রাচীন কাল থেকেই বিশেষত এই অস্পৃশ্যতা আমাদের সমাজ ব্যবস্থায় ছিল। তোমরা ওম প্রকাশ বাল্মীকির বিষয়ে পড়েছো, তোমরা ডক্টর বি.আর. আম্বেদকরের কথা পড়েছো, বিস্তৃতভাবে পড়েছো, তোমরা 6-7-এ জেনেছো এসব বিষয়ে। তো তারা নিচু বর্ণের হওয়ায় বা দলিত শ্রেণীর হওয়ায় তারা সমাজ ব্যবস্থায় বিভিন্নভাবে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। এমনকি শিক্ষার সুযোগও সঠিকভাবে তারা পাননি, তারা স্কুলে পড়াশোনা করতে পারেননি, মানে অন্যান্যদের সঙ্গে সমান আচরণ বা সমান ব্যবহার তারা পাননি। তো এই যে এটা কেন সৃষ্টি হলো, সেই অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। এখন আমাদের সংবিধানে কি করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো, সবাই জানা আছে বিষয়টা, যে আর্টিকেল নাম্বার 17 এটার মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে। এই বিষয়টার উৎপত্তি কিভাবে হলো? ওই যেটা বলেছি, যে হয়তো ধরে নেওয়া হয়েছে যে এই যে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি বিষয়টা, বা এই যে জাতপাতের যে ভেদাভেদটা সমাজের মধ্যে রয়েছে, সেটা এভাবেই ঠিক আছে, এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হ্যাঁ, তোমাদেরকে আরো একটা উদাহরণ দিলে হয়তো সহজভাবে বুঝবে জিনিসটা। যেমন গতকালকে গ্রহণ হয়ে গেল, সূর্য গ্রহণ হয়ে গেল, নিশ্চয়ই তোমাদের বিষয়টা জানাই আছে।
তো কোনো একটা সময়ে এমন ভাবে ব্যাখ্যা করা হতো যে কোনো একটা রাক্ষস রয়েছে, রাহু নামে রাক্ষস রয়েছে, তার তার গলাটা মানে তার শরীরটা শুধু গলা পর্যন্ত। তো এখন সে কি করে, কোনো একটা সময়ে, বৎসরের কোনো একটা সময়ে সে সূর্যকে খেয়ে ফেলে। তো যেহেতু তার গলা পর্যন্ত রয়েছে, শরীরটা নেই, তো এরপরে কিছুক্ষণ পরে আবার সূর্যটা বেরিয়ে যায়। তো যখন খেয়ে ফেলে তখন গ্রহণ হয়, আবার বেরিয়ে গেলে আমরা বলি গ্রহণ ছেড়ে দিয়েছে। এই যে একটা পৌরাণিক ব্যাখ্যা যেটা রয়েছিল, ঠিক আছে, তো সেটাকে অন্যভাবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা বিজ্ঞানে পড়েছো, তোমরা সবাই জানো যে ক্লাস 8 অবধি আস্তে আস্তে তোমাদের জানা হয়ে গেছে গ্রহণ কিভাবে হয়, ঠিক আছে। আমরা জানি যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চন্দ্র অবস্থান করে কোনো বিশেষ সময়ে, বিশেষত অমাবস্যায়, তো তখন গ্রহণ হয়, ঠিক আছে। এই যে একটা বিষয়ের যে ভিন্নভাবে ব্যাখ্যা, একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা, তাহলে এটাকে যদি সুযোগ না দেওয়া হতো তাহলে তো আমরা জানতেই পারতাম না যে আসলে গ্রহণটা কেন হচ্ছে। তো তেমনি ভাবে প্রত্যেকটা ধর্মের বিষয়ে প্রত্যেকটা ব্যক্তির অধিকার রয়েছে তার ধর্মীয় আচরণের ভিন্নভাবে ব্যাখ্যা করার। তিনি যে ধর্মাচরণ করেন বা তিনি যে ধর্ম অবলম্বন করেন, সেখানে তার হয়তো বিষয়টা তার পছন্দ নাও হতে পারে। তখন তিনি কি করতে পারেন? তখন তিনি সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করতে পারেন, এবং সেটাকে গ্রহণ করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে, যদি সেটার মধ্যে যুক্তিসঙ্গত বিষয় থাকে। তাহলে এই যে ধর্মাচরণের বা ধর্মীয় আচার অনুষ্ঠান বা যেসব রীতিনীতি এসব বলো, সেগুলোর যে ভিন্নভাবে ব্যাখ্যা করার যে বিষয়টা, সেটাও কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে। এবং এই কারণেই আমরা যেটা বলছি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় আচার আচরণের মধ্যে যে একটা ব্যবধান রাখা বা একটা পার্থক্য রাখা, সেই জিনিসটা প্রয়োজন এখানে রয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে এখন আমাদের একটা আলোচনার মূল বিষয় আসবে, সেটা হলো গিয়ে যে ভারতীয়, আমরা তখন ভাবে সামগ্রিক অর্থে আলোচনা করলাম যে ধর্মনিরপেক্ষতা বিষয়টি কি। এখন আমরা দেখে নিই যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার মূল বিষয়গুলো কোনগুলি। আমরা এটা একটু দেখে নিই যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার মূল বিষয়গুলো কোনগুলি, ঠিক আছে। তোমরা প্রয়োজনে এই বিষয়গুলো লিখে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে, এটা আমরা একটু দেখে নিই। তো এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হলো যে একটি ধর্মীয় গোষ্ঠী অন্য ধর্মীয় গোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করবে না। তাহলে ভারতীয় ধর্মনিরপেক্ষতা, ভারতীয় সংবিধান অনুযায়ী যে কথাটা বলা হয়েছে যে কি করা হবে না, যে কোনো একটি ধর্মীয় গোষ্ঠী অন্য আরেকটি ধর্মীয় গোষ্ঠীর উপর কোনোভাবেই আননেসেসারি, অপ্রয়োজনীয় প্রভাব বিস্তার করবে না। এটা হচ্ছে ভারতীয় ধর্মনিরপেক্ষতার প্রথম কথা। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হলো, হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় যে বিষয়টা, যে এমনও হতে পারে যে একই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে, এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিতে হবে, যে একটি ধর্মীয় গোষ্ঠীর কোনো একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়ের উপর প্রভাব বিস্তার নয়। এই বিষয়ে তাহলে আবার আমাদের বলতে হয় সেই জাতিভেদ প্রথার কথা, সেই উচ্চ বর্ণ নিচ বর্ণের কথা, যেটা অতীতকালে ছিল এবং যেটাকে সাংবিধানিকভাবে যেটাকে নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে আনটাচেবিলিটি হ্যাজ বিন ব্যান্ড, ইট ইজ এ পানিশেবল অফেন্স। তোমরা সবাই জানো যে আর্টিকেল 17 of the Indian Constitution prohibits untouchability। এই যে বিষয়টার কথা আমরা বলছি, তা এই বিষয়টা কেন দেখা দিল, যে একই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে, হ্যাঁ, অতীতকালে যে জিনিসটা ছিল, একই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে কোনো একটি সম্প্রদায়, কোনো একটি বৃহত্তর গোষ্ঠী হয়তো তাদেরই একই ধর্ম অবলম্বন করেছে, কিন্তু যেহেতু তারা নিম্ন শ্রেণীর বা যাদেরকে দলিত বলা হচ্ছে বা যারা ডাউন ট্রোডেন বলা হয় বা ব্রোকেন, ওই অর্থে আমরা ব্যবহার করে থাকি, তো তথাকথিত নিম্ন বর্ণের তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার বা লাঞ্ছনা
এসব করা হয়ে থাকে অনেক সময়, ঠিক আছে, যেটা হতো। তো এটাকে যেহেতু বাতিল করা হয়েছে, তো যে আর্টিকেল, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 17, অস্পৃশ্যতা যে বাতিল করা হয়েছে, সেই বিষয়টাকে এখানে গুরুত্ব দিতে হবে। এবং সেটাও আসছে কিন্তু ধর্মনিরপেক্ষতার দ্বিতীয় যে মানে পর্যায়ে যেটা বলছি আমরা, সেখানে এটা আসছে যে একই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে যেন এই ভেদাভেদটা না থাকে, কোনো একটি গোষ্ঠী অপর গোষ্ঠীর উপর যেন কোনোভাবেই প্রভাব বিস্তার করতে না পারে। তৃতীয় যে বিষয়টা, যে ভারতীয় ধর্মনিরপেক্ষতার যে তৃতীয় বিষয়টি যে রয়েছে, সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন 3 নম্বর বিষয়, ভারতীয় ধর্মনিরপেক্ষতার যে তৃতীয় বিষয়টি হচ্ছে যে রাষ্ট্র কোনো ধর্মকে জোর করে চাপিয়ে দেয় না বা হরণ করে না। বিষয়টা কি? যেটা বলেছিলাম যে যেহেতু যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, সব কারণে এখন প্রতিটা দেশেই বহু ধর্মাবলম্বী মানুষদের সংমিশ্রণ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা কখনোই কোনো একটি বিশেষ ধর্মকে কারো উপর চাপিয়ে দিতে পারে না। এটা বলতে পারে না যে তোমাকে কোনো একটা নির্দিষ্ট ধর্মই অবলম্বন করতে হবে, ঠিক আছে, অথবা এমনও করতে পারে না যে কারোর ধর্ম হরণ করতে পারে না। কারণ ধর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজস্ব বিষয়, যে ঈশ্বর সম্পর্কীয় যে চিন্তাধারা, যে কোনো একজন ব্যক্তি ঈশ্বর সম্পর্কীয় বিষয়ে কি চিন্তাধারা করেন, কি ভাবেন, তিনি কিভাবে নেন বিষয়টাকে, বা তিনি কিভাবে তার সেই প্রক্রিয়াগুলো পালন করে থাকেন, ঠিক আছে, সেই যে তার দৈনন্দিন কাজকর্ম, দৈনন্দিন ধর্মাচরণ, বা কোনো উৎসবের মধ্যে বিভিন্ন প্রক্রিয়াদি, ঠিক আছে, বা ঈশ্বর সম্বন্ধীয় যে তার চিন্তাধারা, ঠিক আছে, সেই সুপ্রিম পাওয়ার হোল্ডারের বিষয়ে যে তার যে চিন্তাধারা, সেটা কিন্তু আমরা ধর্ম বলে থাকি, ঠিক কিনা? তাহলে সেই বিষয়ে কখনোই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কাউকে জোর করে চাপিয়ে দিতে পারবে না যে তোমাকে একটা নির্দিষ্ট ধর্ম অবলম্বন করতে হবে। আমরা প্রথম দেখেছিলাম, যে বিষয়টা দেখেছিলাম, যে বিভিন্ন, যেমন আমেরিকাতে মৌলবাদী খ্রিস্টানরা বলো, বা জার্মানিতে যখন হিটলার ছিলেন, বা ইসরায়েলে ইহুদিদের যে প্রভাব, বা সৌদি আরবে ইসলাম ধর্মাবলম্বীদের যে প্রভাব, এটা কেন হচ্ছে? নিশ্চয়ই সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কোনো একটি বিশেষ ধর্মকে সাপোর্ট করছে। তো সেই ক্ষেত্রে সেখানে যে একটা বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ দেখা দিয়েছে, সেটা হচ্ছে এর কারণ। কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে সিস্টেমটা রয়েছে, সেখানে কিন্তু এই ব্যবস্থাটা নেই। সেখানে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্র কোনো ধর্মকে কারোর উপর জোর করে চাপিয়ে দিতে পারবে না বা করে না, এবং কারো কাছ থেকে কোনো ধর্মকে ছিনিয়েও নিতে পারে না। তাহলে আমরা কি দেখলাম? যে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার মূলত 3টি বিষয় রয়েছে। তাহলে আমরা কি দেখলাম এখানে? যে প্রথম কথা যেটা বলা হয়েছে, যে কোনো একটা ধর্মীয় গোষ্ঠী, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো একটি ধর্মীয় গোষ্ঠী অন্য ধর্মগোষ্ঠীর উপরে কোনোভাবেই প্রভাব বিস্তার করবে না। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম, যে একই ধর্মগোষ্ঠীর অন্তর্গত একটি গ্রুপ বা একটি সম্প্রদায় অন্য আরেকটি সম্প্রদায়ের উপর আননেসেসারি, মানে অপ্রয়োজনীয়ভাবে প্রভাব বিস্তার করা, বা তাদের যে বল প্রয়োগ করা, বা ক্ষমতা দেখানো, ক্ষমতা খাটানো, সেটা করতে পারবে না। তৃতীয়ত যেটা বলা হচ্ছে, যে রাষ্ট্র ব্যবস্থা কখনোই কোনো একটি ধর্মীয় সম্প্রদায়ে কোনো একটি ধর্মকে গ্রহণ করার জন্য বা কারো কাছ থেকে ধর্ম ছিনিয়ে নেওয়ার মতো কোনো কিছুই করতে পারে না। এই যে বিষয়টা বলছি, এই 3টে কথা তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এই বিষয়ে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে ভারতীয় ধর্ম নিরপেক্ষতার 3টি মূল দিক কি কি, বা হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ ইন্ডিয়ান সেকুলারিজম। এই বিষয়টি তোমাদের ভালো করে বুঝে রাখতে হবে। এখন আমরা দেখে নিই, এই যে 3টা কথা বললাম, এগুলো ভারতীয় সংবিধানে বিশেষভাবে বর্ণিত রয়েছে। ওকে, অল দিস 3 ফিচার্স আর এক্সপ্লেইনড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওকে, অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, আমাদের যে একটা, এই কথাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, যে ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 25 to 28, ঠিক আছে, এই যে এটা হচ্ছে চতুর্থ মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের। এই চতুর্থ মৌলিক অধিকারে যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত, মানে 25 নম্বর ধারা থেকে 28 নম্বর ধারার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, এখন আমরা দেখে নিই যে বাস্তবিক অর্থে কিভাবে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে যে দূরত্ব বজায় রাখা, সে ব্যাপারে কি
দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, সরকারি ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে যে দূরত্ব বজায় রাখার জন্য যে বাস্তবিক পদক্ষেপ কি নেওয়া হয়েছে, আমরা প্রথমেই বলতে পারি যে রাষ্ট্র কোনো ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত নয়। ঠিক আছে, এই জিনিসটা আমাদের প্রথমেই বুঝতে হবে যে বাস্তবে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতীয় সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য, বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য কি ব্যবস্থা করা হয়েছে। প্রথমত যেটা আমরা দেখব যে রাষ্ট্র কোনো ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত নয়। দ্বিতীয়ত এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো যে বিশেষ কোনো ধর্মকে সমর্থন নয়। একইভাবে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো একটি বিশেষ ধর্মকে সমর্থন করে না। রাষ্ট্র ব্যবস্থা ভারতীয় সরকার কখনোই ঘোষণা করে না যে কোনো একটি ধর্ম আমাদের দেশের ন্যাশনাল রিলিজিয়ন বলে কোনো কিছু নেই। ঠিক আছে, ভারতবর্ষের ন্যাশনাল রিলিজিয়ন, দ্যার ইজ নো ন্যাশনাল রিলিজিয়ন, ওকে, বা স্টেট রিলিজিয়ন বলে কোনো কিছুই ভারত সরকার ঘোষণা করে না। এরপরে আমরা যেটা দেখব, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, যে কোনো বিদ্যালয় বা থানা বা আদালত এসব জায়গায় কোনো ধরনের ধর্মীয় প্রদর্শন নয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখিত রয়েছে যে কোনো পাবলিক প্লেসে, আমরা এগুলোকে কি বলছি, যেমন কোনো সরকারি স্কুল, আমরা এখানে বিদ্যালয় বলতে সরকারি স্কুলের কথা বলছি। ঠিক আছে, কোনো সরকারি স্কুলে বা থানায় বা কোনো আদালতে, ঠিক আছে, বা কোনো ধরনের সরকারি অফিসে কোনো ধরনের ধর্মীয় প্রতীক বা চিহ্ন বা ধর্মীয় অনুষ্ঠান এসব করা যায় না। ঠিক আছে, এটা ভারতীয় সংবিধানে এখানে প্রহিবিশন রয়েছে, বাধা নিষেধ রয়েছে। তাহলে এটা দিয়েও বোঝানো হচ্ছে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে দূরত্ব রয়েছে, একটি সামঞ্জস্যপূর্ণ দূরত্ব বজায় রাখা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা নিশ্চয়ই আমাদের বইয়ে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, একজন ছাত্র জিজ্ঞেস করছে শিক্ষক মশাইকে যে স্যার, আমাদের বিদ্যালয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান করতে চাই, ঠিক আছে, তো আমরা কি সেই অনুষ্ঠানটা করতে পারবো, যদিও এটা আগে কখনোই হয়নি। তো শিক্ষক মশাই বলছেন যে মনে হয় না এটা আমরা করতে পারি না, কারণ ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে যে কোনো একটি বিশেষ ধর্মকে সমর্থন করে, সেটা সরকারি বিদ্যালয় হোক বা আদালত বলো, থানা বলো বা সরকারি অফিস হোক, যেখানেই হোক, সে জাতীয় কোনো ধরনের প্রচার প্রসার করা যায় না। ভারতীয় সংবিধানে এর বিরুদ্ধে ব্যবস্থাপনা রয়েছে। তাহলে তিনি বলছেন তাহলে তোমরা অবশ্যই, হ্যাঁ, তোমরা তো ধর্মীয় অনুষ্ঠান অবশ্যই করতে পারো, কিন্তু সেটা তোমাদের বাড়িতে করবে। কারণ কি, ধর্মীয় দিনগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা থাকে। তাহলে যার যার ধর্মীয় আচরণ অনুযায়ী তারা কি করবে, তাদের বাড়িতে সেই ধর্মাচরণ করবে, কিন্তু সরকারি স্কুলে সেটা করা যাবে না। সেই ধর্মীয় অনুষ্ঠান কোন সরকারি স্কুলে বা পাবলিক প্লেসে, যেটা বলা হয়, ওকে, নো রিলিজিয়াস কোন ধরনের প্রচার প্রসার, ঠিক আছে, সেটা সেখানে করা যাবে না, এই বিষয়টা বলা হচ্ছে। তাহলে এখানে আরো একটা বিষয় আসবে, যে আমরা যেটা বলছি ধর্মনিরপেক্ষতা রক্ষার বিষয়ে, আরো একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে তাদের যে শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, ঠিক আছে, যেটা বলা হচ্ছে যে কোনো ধর্মের উপর হস্তক্ষেপ নয়। যেমন আমরা একটা জিনিস দেখি, মূলত যেমন ধরো যারা মোটর সাইকেল, স্কুটার, বাইক এগুলো চালায়, তাদের তো হেলমেট পরতে হয়, ঠিক কিনা? তাদের তো হেলমেট পরতে হয়। এখন এই হেলমেট পরাটা তো বাধ্যতামূলক, এটা ট্রাফিক নিয়ম অনুযায়ী হেলমেট পরাটা কিন্তু বাধ্যতামূলক বিষয়। তো এখন যিনি একজন শিখ ধর্মাবলম্বী, পাঞ্জাবি যিনি, ঠিক আছে, তাকে কি পড়তে হয়, তাকে পাগড়ি পড়তে হয় মাথায়, ঠিক কিনা? তাহলে তিনি যে পাগড়িটা পড়ছেন, তিনি সেই পাগড়ির উপর কি তিনি হেলমেটটা পরতে পারবেন? নিশ্চয়ই না। তাহলে এখানে যে
ট্রাফিক বিধি যেটা রয়েছে, ট্রাফিক নিয়ম যেটা রয়েছে, যে তুমি স্কুটার বা বাইক চালালে যিনি চালাবেন তাকে হেলমেট পরতে হবে, কিন্তু শিখদের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম রয়েছে। দেখো, শিখদের ধর্মীয় স্বাধীনতার মধ্যে বিষয়টা পড়ে যে তাকে হেলমেট পরতে হবে না, এটা তার জন্য বাধ্যতামূলক নয়। কেন? কারণ রাষ্ট্র এখানে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করছে না। বুঝতে পেরেছো সবাই বিষয়টা? তাহলে এই যে ধর্মীয় স্বাধীনতার অধিকারের, এটাও একটু দিক। তোমরা যদি এই উদাহরণটা মনে রাখো তাহলে বুঝতে পারবে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কিভাবে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা থেকে নিজেদেরকে বিরত রাখা হচ্ছে। ঠিক আছে? আবার যেটা বললাম যে কোনো বিদ্যালয়ে কোনো একটি ধর্মীয় অনুষ্ঠান করার বিষয়ে যে প্রতিবন্ধকতা রয়েছে, সেটাও শিক্ষক মশাই ছাত্রকে বুঝিয়ে বললেন বিষয়টা, যে তোমরা তোমাদের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করবে, কিন্তু বিদ্যালয়ে নয়, কারণ বিদ্যালয়ে এটা করা যায় না, কোনো একটি বিশেষ ধর্মের অনুষ্ঠান সেখানে করা যায় না, কারণ ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে আরো একটা বিষয় আছে ভারতীয় ধর্মনিরপেক্ষতার বিষয়ে বা দূরত্ব বজায়ের ক্ষেত্রে, সেটা আমরা সে জিনিসটা দেখিনি। সেটা হচ্ছে কি, কোন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারেন। তোমরা দেখে থাকবে বিভিন্ন প্রাইভেট স্কুল কলেজ রয়েছে, সেগুলো মূলত বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত। ঠিক আছে? তো এই যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান গঠন, পরিচালন হচ্ছে, প্রসার হচ্ছে, তাতে কি, তার উদ্দেশ্যটা কি? ওই যে ধর্মীয় স্বাধীনতা, এটার মধ্যেই পড়ে যে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীর তাদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিস্থাপন, পরিচালন, পরিবর্ধনের অধিকার রয়েছে তার মতো করে। মানে প্রত্যেকে তার ধর্মীয় ব্যবস্থাপনাকে নিজের মতো করে যে ব্যাখ্যা করা বা প্রচার প্রসার করা, সেটা করতে পারবে। এজন্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে, যাতে তারা নিজস্ব ধর্মীয় ব্যবস্থাপনায় থেকে কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করা, ঠিক আছে, শুধু ধর্মীয় শিক্ষা নয়, এখানে অন্যান্য পারিপার্শ্বিক শিক্ষা, যেটা স্বাভাবিক শিক্ষা, সেগুলো তারা দিতে পারবেন, কিন্তু পাশাপাশি তারা ধর্মীয় শিক্ষাটাও দিতে পারবেন। তো এই যে ব্যবস্থাটা রয়েছে, এটাও কিন্তু ধর্মীয় স্বাধীনতার মধ্যেই পড়ছে বিষয়টা। ঠিক আছে? তো আরো একটা বিষয় এখানে আমরা দেখব, যে জিনিসটা আলোচনা করা হয়েছে, যে আমরা যেটা বলেছি যে আর্টিকেল নাম্বার 17 অনুযায়ী যে রাষ্ট্র, আমরা কি দেখলাম, যে রাষ্ট্র এখানে হস্তক্ষেপ করে না, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করে না, কিন্তু আবার কখনো কখনো প্রয়োজনে কিন্তু হস্তক্ষেপ করে। যে কখন হস্তক্ষেপ করবে, ঠিক আছে না, রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হতে পারে। সেটা কোন জিনিসটা? সেই যে আমরা বলেছিলাম যে অস্পৃশ্যতা বিরোধী আইন, সেটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেটা হলো কোনটা? আর্টিকেল নাম্বার 17 of the Indian Constitution prohibits untouchability. Untouchability has been banned by the Indian Constitution according to article number 17. তাহলে এখানে কি করা হলো? আমরা যে বললাম যে ধর্মীয় বিষয়ে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, কিন্তু আমরা দেখলাম এখানে হস্তক্ষেপ করছে। হ্যাঁ, কারণ এটা প্রয়োজনীয়। এই যে অস্পৃশ্যতা যে জিনিসটা, আনটাচেবিলিটি, সেটা কি করে? সেটা সমাজের মধ্যে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে, যেটা প্রাচীনকালে ছিল। তোমরা দেখেছো, তোমরা 6-এ পড়েছো এই বিষয়টা নিয়ে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে সমাজের যে শ্রেণী বিভেদ ছিল। হ্যাঁ, তো দীর্ঘদিন যাবৎ যারা শূদ্র গোষ্ঠীর ছিলেন, তারা অত্যাচারিত, লাঞ্ছিত, বা তারা সমাজের মূল কেন্দ্রে আসা থেকে বঞ্চিত হয়েছিলেন। এবং এই বিষয়ে পরবর্তী সময়ে কি করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে ব্যবস্থাপনা রাখা হয়েছে। আমরা যাকে বলি ফাদার অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ব্যক্তিগতভাবে যথেষ্ট এই বিষয়ে সাফার করেছেন, তিনি লাঞ্ছিত হয়েছেন। এজন্যই সেই একটা বড় উদাহরণ এখানে আমাদের মনে রাখতে হবে, যে অস্পৃশ্যতা বিরোধী আইন পাস হয়েছে, মানে কি, এটা সরকারি হস্তক্ষেপে হয়েছে। Okay, the Indian government has prohibited untouchability by the article number 17. তাহলে প্রয়োজন, আমরা যে বলছি যে রাষ্ট্র ব্যবস্থাপনা বা সরকারি ব্যবস্থাপনা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না, কিন্তু প্রয়োজনে কিন্তু হস্তক্ষেপ করতেও পারে, প্রয়োজনে। তো যেমন এখানে একটা বললাম যে অস্পৃশ্যতা দূরীকরণ আইন। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে
আমরা যেটা বলছি যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় নিয়মকানুনের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ দূরত্ব থাকবে, ঠিক আছে, কিন্তু প্রয়োজনে কিন্তু সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারে যদি সেটা সমাজে অস্থিরতা সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে আমরা এখন দেখে নিই যে এখানে আর কি বিষয় রয়েছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো যে মানে ভারতীয় ধর্মনিরপেক্ষতা এবং অন্যান্য দেশের ধর্মনিরপেক্ষতার মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। যেমন আমরা যদি ধরি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার বিষয়টিতে কি বলা হয়েছে। হ্যাঁ, এটাও তোমাদের অনেক সময় প্রশ্ন থাকে, ক্লাস 8-এ এই বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার মূল বৈশিষ্ট্য কি। হ্যাঁ, হোয়াট আর দ্য মেইন ফিচার্স অফ সেকুলারিজম প্র্যাকটিসড ইন ইউএসএ। ওকে, তাহলে এই বিষয়টা বলতে গেলে আমরা যেটা দেখতে পাই এখানে যে যেমন আমরা দেখলাম যে আমেরিকার কনস্টিটিউশনে যেটা বলা হয়েছে যে কোনো সরকারি সংস্থা বা সরকারি প্রতিষ্ঠান, এখানে মূলত আইন বিভাগের কথা বলা হচ্ছে, যে কোনো সরকারি সংস্থা মূলত আইন বিভাগ এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যার দ্বারা কোনো একটি বিশেষ ধর্মকে সমর্থন করা হয়। বুঝতে পারছো বিষয়টা? তার মানে এখানে টোটাল সেপারেশন করা হচ্ছে, যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে কমপ্লিট ডিফারেন্স। ওকে, একটা বিশেষ পার্থক্য রয়ে গেছে এখানে, কিন্তু সেটা কিন্তু ভারতীয় ধর্মীয় ব্যবস্থাপনায়, ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালনায় কিন্তু সেটা করা হচ্ছে না। যেটা বললাম যে প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে জিনিসটা বলা হচ্ছে সেটাও তোমরা প্রয়োজনে লিখে রাখতে পারো, যে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে বলা হয়েছে যে আইন বিভাগ বা যে কোনো সরকারি সংস্থা বলা যেতে পারে, সেটা কোনো ধর্মীয় ব্যাপারে আইন প্রণয়ন করবে না। ঠিক আছে, কোনো একটা বিশেষ ধর্মকে সাপোর্ট করে, সমর্থন করে কোনো আইন প্রণয়ন করবে না। ঠিক আছে, কিন্তু ঠিক তার বিপরীত আমরা যেটা বলছিলাম যে এটাও একটা প্রশ্ন থাকে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান সেকুলারিজম অ্যান্ড দ্য সেকুলারিজম প্র্যাকটিসড ইন আদার কান্ট্রিজ। ঠিক আছে, যে ধর্মনিরপেক্ষতা যে বিষয়টা সেটা ভারতে কিভাবে সেটাকে ব্যবহার করা হচ্ছে, সেটা কিভাবে প্রয়োগ করা হয় এবং অন্যান্য দেশে সেটা কিভাবে প্রয়োগ করা হয়। হ্যাঁ, তো সেই বিষয়ে তো এটাই আমরা দেখতে পেলাম যে এখানে পার্থক্যটা রয়েছে। এখানে আমাদের বই আরো একটা বিষয় আলোচনা রয়েছে, ফ্রান্সে তোমরা জানো ফ্রান্স একটা অত্যন্ত উন্নত দেশ, সেখানে যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকেরা এখানে মিশ্রণ ঘটেছে। ঠিক আছে, শিক্ষা দীক্ষা বলো, ব্যবসা বাণিজ্য, যে কোনো কারণে। ঠিক আছে, তো এর থেকে কি করা হচ্ছে, সেখানে বিভিন্ন ধর্মীয় চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আনা হয়েছে, যে কোনো বিশেষত সরকারি প্রতিষ্ঠানে, সরকারি বিদ্যালয় বলো বা যে কোনোখানে, যে কোনো ধরনের কোনো ধর্মীয় গোষ্ঠীর চিহ্ন ব্যবহার করে স্কুলে আসা যাবে না। যদিও প্রথম পর্যায়ে এটাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল, কিন্তু যাই হোক এই ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে সেটা কিন্তু বলবৎ রয়েছে। তো আমরা কি দেখলাম, আমরা যদি আবার পুরো সামগ্রিক ব্যাপারটা একটু আলোচনা করি তাহলে কি দেখতে পাবো, যে ধর্মীয় মৌলবাদ এবং ধর্মীয় বিদ্বেষের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে যে অস্থিরতা, যে সমস্যা রয়েছে সেটা আমরা দেখতে পাই। ঠিক আছে, তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো তোমরা প্রয়োজনে এই বিষয়ে কোনো প্রশ্ন করতে পারো, তোমাদের যদি কোনো ডাউট থাকে সে বিষয়ে প্রশ্ন করতে পারো। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে, যে কি যে ধর্মীয় মৌলবাদ এবং ধর্মীয় বিদ্বেষের কারণে যে অস্থিরতা, সামাজিক রাজনৈতিক অস্থিরতা, তার থেকে মুক্তির জন্যই আমাদের এই অধ্যায়ের অবতারণা করা হয়েছে, যেটা সিভিক্সের দ্বিতীয় অধ্যায়, যে আন্ডারস্ট্যান্ডিং সেকুলারিজম, মানে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কিত ধারণা। এই বিষয়টার মধ্যে আমরা কি দেখলাম, আমরা প্রথমেই তো দেখলাম যে ধর্ম নিরপেক্ষতা এজ এ হোল, সামগ্রিকভাবে ধর্ম নিরপেক্ষতা বিষয়টি কি। সেখানে মূলত আমরা কি দেখলাম, যে এখানে মৌলিক অধিকার একটা রক্ষা কবচ হিসাবে রয়েছে ধর্মীয় নিরপেক্ষতা রক্ষার জন্য। কেন? কারণ সেখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষমতার অপপ্রয়োগকে বন্ধ করা হচ্ছে। এরপর আমরা কি দেখলাম, সেখানে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় আচরণের মধ্যে একটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, কেউ লাইনে আছো? হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? আমি মাত্র হ্যাঁ বলো, কি নাম তোমার?
আমার নাম মহিমা খান। মহিমা? হ্যাঁ হ্যাঁ মহিমা, বলো কি তোমার প্রশ্ন? আমার ক্যামেরায় তো একটা আছে, সেটা না বোঝা যাচ্ছে না ভালো করে। ও মানে তুমি বলতে চাইছো বোর্ডে লেখাটা দেখা যাচ্ছে না ঠিকভাবে? হ্যালো মহিমা, তুমি বলতে চাইছো লেখাটা ভালো দেখতে পাচ্ছ না, ঠিক কিনা? এটা হয়তো হতে পারে, এটা হয়তো হতে পারে এটা আলোর জন্য হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ এটা এটা ঠিক করা হবে। এখন দেখতে পাচ্ছ কি? এখন অনেকটা পরিষ্কার হয়েছে, এখন অনেকটা পরিষ্কার হয়েছে আশা করি। হ্যাঁ তো বলো তুমি এর মধ্যে যে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম তার মধ্যে তোমার কোনো প্রশ্ন থাকলে বলো, যে কোনো বিষয়টা বুঝতে পারোনি, ঠিক আছে, বা সম্ভাব্য কিছু প্রশ্ন যদি তোমার থাকে সেটা বলতে পারো, মহিমা জিজ্ঞেস করতে পারো, যে এর মধ্যে কোনো বিষয় তোমার কাছে পরিষ্কার না হলে সেটা জিজ্ঞেস করতে পারো। এমনকি কোনো প্রশ্ন রয়েছে তোমার? হ্যালো, আচ্ছা ঠিক আছে, হয়তো মহিমা জানতে চাইছিল যে এখানে বোর্ডের লেখাটা হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না, আশা করি এখন দেখা যাবে। তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম মূলত, যে প্রথম দেখে নিলাম যে সামগ্রিক অর্থে ধর্মনিরপেক্ষতা বিষয়টা কি। সেখানে মৌলিক অধিকার যেটা রয়েছে রক্ষা কবচ হিসাবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্ষমতার অপপ্রয়োগ যাতে রোধ করা যায়, রাষ্ট্রের ক্ষমতার অপপ্রয়োগ যাতে রোধ করা যায়, এজন্যই প্রত্যেকের কাছে যে রক্ষা কবচ রয়েছে, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। এর মধ্যে কোন বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি? সেটা হলো আর্টিকেল নাম্বার 25 to 28 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারা থেকে 28 নম্বর ধারার মধ্যে এটি চতুর্থ মৌলিক অধিকার। এটাও কিন্তু প্রশ্ন থাকে তোমাদের, এটাও লিখে রাখতে পারো যে ভারতীয় সংবিধানের চতুর্থ মৌলিক অধিকার কোনটি? সেটি হলো ধর্মীয় স্বাধীনতার অধিকার, হুইচ ইজ দ্য ফোর্থ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো হোয়াট ইজ দ্য আনসার? দ্য আনসার ইজ রাইট টু রিলিজিয়াস ফ্রিডম। ওকে, তাহলে এই বিষয়ে প্রশ্ন থাকতে পারে। তো যেটা বলছিলাম, এর পরবর্তী পর্যায়ে আমরা কি দেখলাম, যে কি ব্যবস্থাপনার মাধ্যমে, কি প্রকৃত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দূরত্বটা, যে সরকারি ব্যবস্থাপনা এবং ধর্মীয় আচার আচরণের মধ্যে কিভাবে একটা দূরত্ব বজায় রাখা হচ্ছে। প্রথমেই যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষ কোনো ধর্মীয় গোষ্ঠীর দ্বারা শাসিত নয়। তোমরা নিশ্চয়ই, হ্যাঁ ফোনে আচ্ছা বোধ কেউ। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমি কঙ্কনা মজুমদার। কঙ্কনা, কোন স্কুল থেকে বলছো? হ্যাঁ। তুমি কোন স্কুলে পড়ো? বিবেকানন্দ শিশু নিকেতন। বিবেকানন্দ? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, তোমার প্রশ্নটা কি কঙ্কনা? স্যার আমি বুঝতে চাইছি যে অন্যান্য রাষ্ট্র, একটু জোরে বলবে। অন্যান্য রাষ্ট্র ও আমাদের রাষ্ট্রের যে সংবিধান, এটার মধ্যে কি পার্থক্য আছে? বুঝতে পারলাম না, আরেকবার বলো প্রশ্নটা, একটু জোরে বলো। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতা আর আমাদের রাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষতা, এটার মধ্যে পার্থক্য? হ্যাঁ ভেরি গুড, খুব ভালো একটা প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো। আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমাদের যে ধর্ম নিরপেক্ষতাটা যে মেনটেন করা হচ্ছে, সেখানে আমরা বলেছি যে রাষ্ট্র কোনো অবস্থাতেই ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না, কিন্তু কখনো কখনো হস্তক্ষেপ করতে পারে। সেই বিষয়ে কি আমরা বললাম, যে অস্পৃশ্যতার উদাহরণটা মনে রাখতে হবে, যে অস্পৃশ্যতা বিরোধী আইন, যেটা নাকি প্রাচীনকালে আমাদের ধর্মীয় ব্যবস্থাপনায় ছিল। তুমি তো নিশ্চয়ই পড়েছো ক্লাস 6-এ যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে সামাজিক যে বর্ণভেদ প্রথাটা ছিল, তার মধ্যে যে অস্পৃশ্যতা ব্যবস্থা ছিল, তো এর ধর্মীয় মোড়ক দিয়ে এটাকে কি করা হয়েছিল, এই সমাজ ব্যবস্থাটা চালানো হচ্ছিল। কিন্তু এতে কি হয়েছে, সমাজ ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয়েছে, সমাজ উন্নত হতে পারেনি। তো এই জন্যই পরবর্তী সময়ে আবার ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর বিশেষ উদ্যোগে এই জিনিসটাকে নেওয়া হয়েছে, যে সরকার প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারবে যদি কোনো কারণে, যদি কোনো ধর্ম এখানে আননেসেসারি ইন্টারফেয়ার করে, তখন সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু আমেরিকার ধর্মীয় যে নিরপেক্ষতা যে জিনিসটা আলোচনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্র কোনো অবস্থা, রাষ্ট্রীয় কোনো সংস্থা বলো বা শাসন বিভাগের কথা মূলত এখানে বলা হচ্ছে, যে কোনো বিশেষ ধর্মকে সাপোর্ট করে কোনোভাবে কোনো ধরনের আইন তৈরি করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা সংক্ষেপে বলতে গেলে কি বলতে হবে, যে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতায় বজায় থাকলেও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা প্রয়োজনে ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। ঠিক আছে, কেন সামাজিক
অবক্ষয় রোধের জন্য, সামাজিক স্থিরতা বজায় রাখার জন্য, যাতে সমাজ থেকে অস্থিরতা দূর করা যায়, যেমন অস্পৃশ্যতা দূরীকরণ করা হলো আর্টিকেল নম্বর 17 নম্বর ধারার মাধ্যমে, ঠিক আছে? তাহলে এখানে এটা করা হয়েছে, যেটা আমেরিকাতে করা হয় না। আমেরিকাতে স্ট্রিক্ট সেপারেশন, একদম দূরত্ব সেখানে মেনটেন করা হচ্ছে, রক্ষা করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ তুমি ফোন করার জন্য। থ্যাংক ইউ। আর কেউ আছো লাইনে? তাহলে বলতে পারো। আমরা যে জিনিসটা দেখছিলাম যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং সরকারি ব্যবস্থাপনার মধ্যে দূরত্ব, যেটা বলা হচ্ছে যে ভারতবর্ষ কোনো অবস্থাতেই কোনো একটি নির্দিষ্ট ধর্মকে নিজের ধর্ম বলে প্রচার করে না। দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন, পরিষ্কার বলা আছে দেয়ার ইজ নো স্টেট রিলিজিয়ন। পাশাপাশি যে এখানে যে হস্তক্ষেপ করে না ধর্মীয় বিষয়ে, তার কি প্রমাণ রয়েছে? যেমন আমরা বললাম যে যারা পাঞ্জাবি বা শিখ যারা রয়েছেন তাদের হেলমেট পরা বাধ্যবাধকতা নয়, মানে যদিও ট্রাফিক বিধি রয়েছে যে হেলমেট পরতেই হবে যিনি বাইক বা স্কুটার চালাবেন, কিন্তু যেহেতু পাগড়ি পরাটা শিখদের জন্য একটা ধর্মীয় আচরণ, তাহলে সেই ধর্মীয় আচরণে রাষ্ট্র হস্তক্ষেপ করছে না। আবার হ্যাঁ, লাইনে আছো কেউ? হ্যালো হ্যালো, কে আছো লাইনে? আমি নামটা আরেকবার বলো। আচ্ছা, কোন স্কুল থেকে? বাণী বিদ্যাপীঠ স্কুল থেকে। হ্যাঁ, বলো বলো, তোমার প্রশ্নটা কি? আরেকবার বলো প্রশ্নটা। ভেরি গুড, খুব সুন্দর প্রশ্ন করেছো, খুব সুন্দর প্রশ্ন করেছো। আমি এমন প্রশ্নই আশা করছিলাম এখানে আমাদের আলোচনায়। দেখো, বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা, তারপরে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, এসবের সম্প্রসারণ হয়েছে। তো বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন দেশে যাতায়াত করছে, স্থায়ীভাবে বসবাস করছে। এই যে ইন্টারমিংলিং হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষের সংমিশ্রণ হচ্ছে বিভিন্ন দেশে, এমন তো নয় যে একটা দেশে একই ধর্মের মানুষরা বসবাস করছে। আমাদের দেশের কথাই ধরো, যে দেশে 4টা ধর্মের উৎপত্তি এখানে, ঠিক আছে, জৈনিজম বলো, বুদ্ধিজম, হিন্দুইজম, ঠিক আছে, বিভিন্ন ধর্ম এখানে উৎপত্তি হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও বহু ধর্মাবলম্বী লোকেরা এসেছেন। তাহলে কথা হলো, যেসব দেশে বহু ধর্মাবলম্বী লোকরা রয়েছেন, যেটা এখন পৃথিবীর বহু দেশেই রয়েছে, সেখানে কোনো একটা ধর্মীয় গোষ্ঠী, এমন তো হতে পারে যে দল সংখ্যাগরিষ্ঠতা পেল, নির্বাচনের কথা বলছি আমরা, কারণ গণতান্ত্রিক সরকার কিভাবে গঠিত হয়? নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। তো সেই নির্বাচনে যদি কোনো একটি রাজনৈতিক দল যদি কোনো ধর্মীয় গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়, তাহলে সেই দেশে যে অন্যান্য ধর্মাবলম্বী লোকরা থাকবেন, তারা হয়তো ভাবতে পারে যে দে আর বিং ডিসক্রিমিনেটেড, তাদের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে, যদি সেই ধর্ম গোষ্ঠী দ্বারা পরিচালিত সরকার যদি কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার করে। এই জন্যই বলা হচ্ছে, ভারতীয় সংবিধানে এই জন্যই ব্যবস্থা রাখা হয়েছে, দেয়ার মাস্ট বি রিজনেবল ডিফারেন্স, একটা সামঞ্জস্যপূর্ণ দূরত্ব থাকতে হবে সরকারি ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ভেরি গুড, ওকে। আচ্ছা, আমরা যে জিনিসটা আলোচনা করছিলাম যে কিভাবে যে সরকার এখানে ব্যবস্থাপনা করে। এরপর আরো একটা বিষয় রয়েছে যে কোন ধর্মীয় বিষয়ে সরকার হস্তক্ষেপ করছে না, কিন্তু এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধর্মীয় সংগঠন, সংস্থা, তারা কিন্তু তাদের মতো করে তাদের শিক্ষা প্রতিষ্ঠান, প্রচার সম্প্রচার এগুলো তারা করতে পারে। এজন্য তোমরা দেখে থাকবে বিভিন্ন প্রাইভেট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কিন্তু ধর্মীয় মানে দলীয় গোষ্ঠী দ্বারা পরিচালিত হচ্ছে, এবং সেখানে কিন্তু কোনো সরকারি হস্তক্ষেপ করা হয় না। মানে প্রত্যেকটা ধর্মীয় গোষ্ঠীরই অধিকার রয়েছে তাদের মতো করে ধর্মাচরণ করা। ফোনে আছো কেউ? লাইনে আছো কেউ? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছো? হ্যালো, আমি প্রত্যয়। কোন স্কুল থেকে বলছো? কোন স্কুলের স্টুডেন্ট তুমি? আনন্দমার্গ হাই স্কুল। আনন্দমার্গ, হ্যাঁ। প্রত্যয়, তোমার প্রশ্নটা বলো। স্যার, আপনি এই সিভিক্স ক্লাসটা কোন দিন করান? এটা আশা করি এখন থেকে, তোমরা তো আজকে নিশ্চয়ই ক্লাসের শুরুর আগে দেখতে পেয়েছো, যে এখন থেকে আশা করি আমি তোমাদের সঙ্গে প্রতি সোমবার 3টা থেকে 4টার সময় থাকবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। আজকের ক্লাসের বিষয়ে, আজকে যে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, আন্ডারস্ট্যান্ডিং সেকুলারিজম, ঠিক আছে? তোমার স্কুল তো ইংলিশ মিডিয়াম বোধ হয় নাকি? এই কি বললে স্যার, যে হিন্দু ধর্মে যদি কিছু প্রবলেম হয় তাহলে কি গভর্নমেন্ট ইন্টারফেয়ার করবে? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছো প্রত্যয়। যেটা বলছিলাম যে
রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং ধর্মীয় ব্যবস্থাপনার মধ্যে যে দূরত্বটা সেটা বজায় থাকবে, কিন্তু এমন কোন ধর্মীয় আচরণ যেটা অন্য ধর্মাবলম্বী লোকদের যদি কোনো ক্ষতি করে বা তাদেরকে কোনো সমস্যার সম্মুখীন করে, তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হস্তক্ষেপ করবে। যেটা আমরা বললাম অস্পৃশ্যতা বিরোধী আইন, আর্টিকেল নাম্বার 17 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস আনটাচেবিলিটি। এটা কেন করা হয়েছে? কারণ এই বিষয়ে তোমরা ছোট ক্লাসেও পড়েছো, সেই ওম প্রকাশ বাল্মীকির কথা তোমরা পড়েছো। ডক্টর বি আর আম্বেদকর বড় উদাহরণ রয়ে গেছেন যে তারা কিভাবে সমাজ ব্যবস্থায় দলিত শ্রেণীর, ডাউন ট্রোডেন বা ব্রোকেন যাদেরকে বলা হয়, তারা কিভাবে লাঞ্ছিত অপমানিত হয়েছেন, শিক্ষা ব্যবস্থায় প্রকৃত সুযোগ পাননি। তাহলে সরকার প্রয়োজনে সেখানে হস্তক্ষেপ করতেই পারে যদি কোনো একটি ধর্মীয় গোষ্ঠী অন্য একটি ধর্মীয় আচরণে যদি প্রভাব বিস্তার করে। আশা করি তত্ত্ব বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ ফর কলিং। এখন যদি আর কেউ লাইনে থাকো তাহলে প্রশ্ন করতে পারো। তো আমরা আমাদের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের এই অধ্যায় থেকে, যে যেমন হতে পারে যে ধর্মকে, হোয়াট ইজ রিলিজিয়ন, তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। তো ধর্ম হলো সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিষয়, যে তার একটা মানে ঈশ্বর সম্বন্ধীয় চিন্তাধারা, সেখানে তিনি তার কি বিষয়ে, তিনি সে বিষয়ে কি চিন্তা করেন, তার প্রচার প্রসারের জন্য তিনি কি করে থাকেন, বা সেই আচরণ তিনি কিভাবে পালন করে থাকেন। এরপরে যে বিষয়টা থাকতে পারে যে ভারতীয় সংবিধানের চতুর্থ মৌলিক অধিকার কোনটি, সেটি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল নাম্বার 25 to 28 যে বিষয়টা আলোচনা করা হয়েছে, যে ফ্রিডম অফ রিলিজিয়াস ফ্রিডম, যেটা বলা হচ্ছে যে রিলিজিয়াস ফ্রিডম এখানে আলোচনা করা হয়েছে। তারপরে যেটা রয়েছে যে ওয়াই দেয়ার শুড বি ডিফারেন্স বিটুইন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস অ্যান্ড দ্য রিলিজিয়াস ম্যাটার্স। ঠিক আছে, তো এসব বিষয়ে এখানে পার্থক্য রয়েছে, তো তোমরা সেই বিষয়ে দেখতে পারো। এসব প্রশ্নগুলো তোমরা অবশ্যই রাখতে পারো। এখানে আরো কিছু বিষয় ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা লিখতে পারো, যে কিভাবে ভারতীয় ধর্মনিরপেক্ষতার মূল তিনটি বিষয় কি কি রয়েছে, সেটাও আমরা এখানে যথেষ্ট আলোচনা করেছি। সেটা কি রয়েছে, যে কোনো একটি নির্দিষ্ট ধর্মকে দেশের ধর্ম বলে প্রচার করে না। তারপর একটি ধর্মীয় গোষ্ঠী অন্য ধর্মগোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করে না, করতে দেওয়া হয় না। আবার আরেকটা যে এই প্রসঙ্গে যেটা বলা হয়েছে, ভারতীয় ধর্মনিরপেক্ষতার মূল যে তিনটে বিষয়, তার মধ্যে এটাও রয়েছে যে একই ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে কোনো একটি গোষ্ঠী অপর একটা গোষ্ঠীর উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তৃতীয় যেটা বলা হয়েছে যে কোনো একটি ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম বলে প্রচার করা হয় না, এবং রাষ্ট্র কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ধর্ম ছিনিয়ে নিতে পারে না, বা এমনও বলতে পারে না যে কোনো একটি বিশেষ ধর্মকে তার অনুসরণ করতে হবে। তো এই যে বিষয়গুলি আশা করি তোমাদের মোটামুটি বুঝতে পেরেছো। তো এই সম্পর্কে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। ঠিক আছে, আর এখানে যে জিনিসটা, যে ভারতীয় ধর্মনিরপেক্ষতা এবং অন্যান্য দেশের ধর্মনিরপেক্ষতার মধ্যে যে পার্থক্যটা রয়েছে, সেটা কি দেখলাম আমরা সংক্ষেপে যেটা বলে দিই, যে রাষ্ট্র প্রয়োজনে ধর্মনিরপেক্ষতা নিয়ম থাকলেও, নীতি থাকলেও সেখানে প্রয়োজনে হস্তক্ষেপ করতে পারে। কি কারণে? যে সামাজিক স্থিরতা বজায় রাখার জন্য, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। কারণ গণতান্ত্রিক সরকারের একটাই উদ্দেশ্য, সেটা কি? শান্তি এবং উন্নয়ন। কারণ সরকার এটা ভালোভাবেই জানে, যেখানে শান্তি নেই সেখানে উন্নতি নেই। ওকে, তাহলে এভাবেই আশা করি আমরা এখানে এই অধ্যায়টা আমরা শেষ করব। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এবং এটা আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা প্রত্যেক দিন এই অনলাইন যে ক্লাসগুলো আবার শুরু হয়ে গেল, এটা অবশ্যই ফলো করবে, এবং নিজেদের যখনই পরীক্ষা হোক না কেন তোমরা প্রস্তুত, আমি জানি তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে। তো যার যার যেটা প্রশ্ন থাকবে শিক্ষক শিক্ষিকাদেরকে অনলাইন ক্লাসে জিজ্ঞেস করবে, তোমাদের ডাউটগুলো, তোমাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে জিজ্ঞেস করে ফেলবে, তোমাদের ডাউটগুলো পরিষ্কার করে ফেলবে, তাহলেই তোমরা পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিয়ে ফেলতে পারবে। ঠিক আছে, আজকে আমরা এখানেই রাখছি।